এই গম্বুজে প্রবেশ করার আগে মানে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আপনারা করতে পারবেন। হ্যালো, Hello, this is your smart humanoid assistant. ওকে। এই যে স্ট্যাচু গুলো একেবারে একদম অরিজিনালি শেভিং করা, মানে আমি তো অবাক হয়ে গেলাম। সামনে এগোবো, ও যদি একটু বসে দেখি তবে ঠিক এরকমটা, মানে পুরোটাই কিন্তু এরকম আস্তে 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 উঁচু। যত উপরে উঠছি সেই পাহাড়ে চড়ার মতো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। উঠতে উঠতে কিন্তু আপনাদের একটু অন্যরকম ফিল হবে। কারো যদি ডিহাইড্রেশনের প্রবলেম থাকে বা ডিহাইড্রেট ব্যাপারটা যদি ফিল করেন, করতে পারেন। এই যে এগুলো সব কিন্তু জলের নিচে চলে যাবে। রিস্টার্ট করলাম, আবার শুরু হয়ে গেল। আমাকে এখান থেকে খেলতে হবে এবং এখানে দেখা যাবে আগামী দিনের পৃথিবী। ওয়াও, এইটা দেখতে কিন্তু এত উপরে মানে মানুষ উঠে আসছে। Hey guys, what's up? It's your boy KB and again come back with another interesting vlog. By the way, জীবন মানে দৌড়, আসে দৌড়ের আনন্দ ভাগ করে নিতে কিন্তু আপনাদের সামনে বরাবর এমন ভিডিও বা ব্লগ আমি রাখি। সো আমার এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকটা, আশা করি এতক্ষণ পুরোটা ধারণা করতেই পেরেছেন যে আমি আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যেতে চলেছি বা এই ব্লগটা ঠিক কোন জায়গা নিয়ে হতে চলেছে। তবে আজকের এই অজানার মূল পর্বে প্রবেশের পূর্বে ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই যে আপনারা এখনো যারা এই আবিষ্কারের উন্মাদনা প্রত্যক্ষ করেননি, অর্থাৎ ইকো পার্কের এই বিশাল সৌর গম্বুজের ভিতরে প্রদক্ষিণের অবকাশ হয়ে ওঠেনি, তারা কিভাবে খুব সহজে এখানে পৌঁছাবেন। শিয়ালদহ হোক বা হাওড়া, আপনি যে কোনো প্রান্ত থেকে এখানে ইজিলি পৌঁছাতে পারবেন বাস অথবা মেট্রো করে। আর মেট্রো করে সরাসরি শিয়ালদহ থেকে করুণাময়ী নেমে তারপর অটো করে আপনি এখানে চলে আসতে পারেন। এটিই বোধহয় সহজ পদ্ধতি হতে পারে। তাছাড়া বাসের কথা তো বললামই, আপনাদের সুবিধার্থে কয়েকটি বাসের নম্বর ও নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে আরেকটু সুবিধার্থে জানিয়ে রাখি, সদ্য তৈরি হওয়া এই সৌর গম্বুজটি কিন্তু ইকো পার্কের একেবারে 6 নম্বর গেটের কাছাকাছি অবস্থিত। আপনারা আপনাদের সুবিধা মতো পৌঁছাতে পারেন। এনিওয়ে, এখন আমি এখান থেকে অটো করে আমার গন্তব্যের দিকে এগোবো। সময় লাগতে পারে ওই 4 থেকে 5 মিনিট। আপনারা এই পথেও কিন্তু আসতে পারেন, ভাড়া মাত্র 20 টাকা জনপ্রতি। তবে এবার জানাই, যারা আসতে চলেছেন বা ইতিমধ্যে ঘুরে গেছেন তাদের জন্য তো শুভকামনা রইলই, পাশাপাশি যারা আসতে পারছেন না কোনো কারণে তাদেরকে বলবো অবশ্যই তবে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখবেন। সো গাইজ, আমি কিন্তু অটো থেকে এই নামলাম, মানে একেবারে ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। আমার যাওয়ার কথা হচ্ছে 6 নম্বর গেটে, কারণ 6 নম্বর থেকে এই সোলার ডোমটা মানে এই সৌর গম্বুজ কিন্তু অনেকটাই কাছে। বাই দ্য ওয়ে, তো এই সাইডটা ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। মানে ইকো পার্কের সামনে, এটা হচ্ছে 4 নম্বর গেটের সামনে। হাতে কিন্তু এরকম একটা সবসময় রাখবেন, কারণ এই গরমের সময় এটা ছাড়া কিন্তু বিন্দুমাত্র চলা যাবে না। আমি এটা দিয়েই প্রবেশ করব এবং এখান থেকে একেবারে সরাসরি 6 নম্বর গেটের কাছে যাওয়ার চেষ্টা করব। যেটা বলার, এই ধরনের প্লাস্টিক যদি ব্যবহার করেও থাকেন বা এসে থাকেন নিয়ে থাকেন, তবে এটাকে ঠিক জায়গায় কিন্তু ফেলবেন। তার কারণ নিউ টাউন হচ্ছে একটা ক্লিন সিটি। 6 নম্বর গেটে আমি যে সৌর গম্বুজটা আছে না, সোলার ডোম, ওটাই 6 না, ওটা 7 নম্বর আইফেল টাওয়ার। এই আমটা ডাবল দিয়ে নাকি ওখানে সৌর গম্বুজ এখান থেকে কতক্ষণ লাগবে? ভিতর দিয়ে গেলে কতক্ষণ লাগবে? ওটা 1.5 কিলোমিটার মতো হবে। আর এখান থেকে যদি যেতে ওই 6 এর পরে একটা কালো গেট পুরো গেটের ভেতরে, এখানে 2 কিলোমিটার থেকে একটু কম। তার মানে আমি এখান থেকে এই রাস্তা দিয়ে গেলে বেটার হয় নাকি ভিতর দিয়ে গেলে? কিন্তু অনেক কিছু ভিডিও করতে করতে যেতে পারবে। না, আজকে আমার জাস্ট ওই সৌর গম্বুজটাই দেখানোর আছে, ওটার জন্য। তাহলে এখানে তোমার 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। সেটাই হচ্ছে কথা। ঠিক আছে, 4 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকছি আমি। সামনেই হচ্ছে 4 নম্বর গেট, এই যে। আর দ্য 7 ওয়ান্ডার্স যেটা বলার আপনাদেরকে, ইকো পার্কের স্পেশাল যদি ভিডিও দেখতে চান, মানে ইকো পার্কটা ট্যুর করতে গেলে যদি আপনারা আসতে চান, ইকো পার্কের অনলি টোটালি একটা সারা দিনের আমার ভিডিও কিন্তু আছে। টোটাল ইকো পার্কটা আমি দেখেছিলাম, সেই ভিডিওটা অনেক আগে বানানো। সো আপনারা দেখতে চাইলে আমার এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেবো, আপনারা গেলে সেখানে দেখতে পারবেন। আমি এখন টিকিটটা কাটবো, এই যে প্রবেশ করার পথে, এই যে স্যার ভিতরে প্রবেশ করলাম এবং এই পাশের ভিউটা দেখুন একবার, জাস্ট অসাধারণ। এবং আমাদের সেই করোনা পিরিয়ড টাইমে যে চিত্রটা বানানো হয়েছিল সেটা হচ্ছে এই করোনা। বাই দ্য ওয়ে, তার 5 বছর পরে আমরা এখন সেই ইকো পার্কের মানে আগের ভিডিওতে, আমার ইকো পার্কের ভিডিওতে আমি কিন্তু এই পথেই এক্সিট হয়েছিলাম। আর আজকে এই 4 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকলাম
হ্যাঁ, তবে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি দ্য সেভেন ওয়ান্ডার্স দেখতে চান, আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু একদম 4 নম্বর গেট দিয়ে ঢুকতেই কিন্তু সেভেন ওয়ান্ডার্স দেখা শুরু হয়ে গেল। মানে যে 7টি আশ্চর্য আছে মানে পৃথিবীর মধ্যে, সেই 7টি আশ্চর্য কিন্তু এই ইকো পার্কের মধ্যেই দেখতে পারেন। সো সেটা দেখতে গেলে সরাসরি আপনারা এই এত বড় ইকো পার্কের ভিতরে, পার্কটার ভিতরে আপনারা সরাসরি ওই 4 নম্বর গেটের কাছে চলে আসবেন, একদম এখান থেকে শুরু করতে পারেন দ্য সেভেন ওয়ান্ডার্স। বিকালটা কিন্তু স্পেন্ড করার জন্য একেবারে উপযুক্ত একটা জায়গা, সে গরমকাল হোক বা আপনার শীতকাল বা বর্ষাকাল, এনি টাইম এই ইকো পার্ক মানুষের বিনোদনের 1 নম্বর একটা জায়গা। বিশেষ করে পিকনিক স্পট বা বাচ্চাদের ক্ষেত্রে তো অনবদ্য। কি সুন্দর ভিউটা দেখুন একবার, জাস্ট অসাধারণ। সো সৌর গম্বুজ পর্যন্ত অর্থাৎ সোলার ডোম পর্যন্ত এগোতে এগোতে আপনাদেরকে একটা কথা আমি যদি জিজ্ঞাসা করি যে বলুন তো, ঘুরতে যেতে এক্স্যাক্ট কি লাগে বা ঘুরতে যেতে সর্বপ্রথম কি প্রয়োজন হয়? আমি জানি অনেকেই হয়তো আমার ভিডিওর সামনে মুখটা ব্যাং করে বসে আছেন কোনো উত্তর না নিয়ে, আবার অনেকেই হয়তো ভেবেই নিয়েছেন একেবারে বলার সাথে সাথে যে কেন, টাকা টাকা ছাড়া আবার কোথাও বেরোনো যায় নাকি বা ঘুরতে যাওয়া যায় নাকি? সো এরকম উত্তর হয়তো অনেকেই ভেবে রেখেছেন, কিন্তু আমি জানি না ঠিক কতজন বা কত সংখ্যক মানুষ এই কথাটা ভেবে রেখেছেন যে ঘুরতে যেতে কেবল একটা ইচ্ছা দরকার, শুধুমাত্র মনের ইচ্ছাটা দরকার। জানি না এই প্রশ্নের উত্তরটা কার কাছে ছিল, তো সেটাই আপনাদেরকে বলবো যে সব সময় কিন্তু টাকা কাজে আসে না। টাকা থাকলেও এক সময় কিন্তু আপনাকে আটকে দেবে, পরিস্থিতি আপনাকে মানে বাধা দেবে। সো গরিব অবস্থায়, গরিব থাকতে থাকতেই ভ্রমণ করুন, সময়কে মূল্য দিন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এরকম অ্যাক্টিভিটিস কিন্তু মূলত আমরা ভিতরে আসলে যেটা দেখতে পাই টোটালি। তো আজকে আমি কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো না বা অ্যাক্টিভিটিস নিয়ে কিছু বলবো না, কারণ তার বিশেষ ভিডিও আমার কিন্তু করা আছে। এই যে এটা হচ্ছে প্রজাপতি মানে যে ঘর, যেটা বাটারফ্লাই হাউস, অ্যান্ড এই সাইডেও আছে এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছেন, একটু বড় করে দেখাই, এই যে টয় ট্রেন দেখা যাচ্ছে, এবং ওপাশে হচ্ছে সেই মাস্ক গার্ডেন। সো এগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা যাই হচ্ছে সেই সেভেন ওয়ান্ডার্সের দিকে। এই সাইকেল নিয়ে কিন্তু আপনারা সরাসরি এই এত বড় মানে পার্কটার ভিতরে ভ্রমণ করতে পারেন। দাঁড়ান আমি একটু কথা বলে দেখি। এক্সকিউজ মি স্যার, বলছি এই সাইকেলের জন্য প্রাইস কত? সাইকেল 150 টাকা আধা ঘন্টার জন্য। আচ্ছা 500 টাকা জমা দিয়ে নিতে হয়, আধা ঘন্টা পরে 350 টাকা ফেরত হয়ে যায়। 30 মিনিট 150 টাকা। আচ্ছা স্যার, বলছি এখান থেকে ওই সৌর গম্বুজ পর্যন্ত আমি কি ওটা নিয়ে যেতে পারি? কিন্তু সাইকেল এখানে নিয়ে আসতে হবে, ওর ভিতরে অ্যালাউড নেই। ও সেট, তাহলে তো আমার মানে করা যাবে না। ওর ভিতরে এমনি 1 ঘন্টা মতো টাইম লেগে যাবে। আচ্ছা স্যার, ওটার টাইমটা একটু যদি বলতে পারবেন, ঠিক কটা থেকে কটা পর্যন্ত মানে সৌর গম্বুজটা ওপেন হয় কখন? ওটা হচ্ছে ওপেনে 12:30 থেকে 6টা পর্যন্ত। 6:30, লাস্ট এন্ট্রি 6:30? 6:30 লাস্ট এন্ট্রি। এবং আমাকে বেরিয়েও আসতে হবে 6:30 না, নাকি একটু দেরি হবে? 8টায় পার্ক বন্ধ হয়, তার মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো দেখতেই পেলেন আমি এই যে সাইকেলগুলো নিয়ে কিন্তু এই ক্ষেত্রে যাওয়া যাবে না, এটা ইম্পসিবল, কারণ আমার এর টাইমটা হচ্ছে আধ ঘন্টা, এবং সাইকেলটাকে ঠিক ওইখানে এনেই কিন্তু রাখতে হবে। ওখানে কিন্তু একটা ম্যাপ দেওয়া আছে, এবং ম্যাপটা দেখেই সরাসরি আবার আমি এগোবো। আমাকে ঠিক এরকম জায়গায় যেতে হবে। সো ওখান থেকে কিন্তু এই সৌর গম্বুজ অর্থাৎ দ্য সোলার ডোম ইকো পার্কের সেই সোলার ডোমের কাছে কিন্তু পৌঁছে যাবো। যাই হোক, সরাসরি এই পাশে চলে যেতে হবে। এইটা দেখতে পাচ্ছেন রেন ফরেস্ট। সো এরকম সময়টাকে কাজে লাগান। আপনার কবে টাকা হবে, কবে ধন দৌলত বাড়বে, তারপরে আপনি ভ্রমণে যাবেন, এরকমটা কিন্তু কখনোই নয়। আপনার মেন্টালিটি, আপনার মস্তিষ্ক কিন্তু পরপর ন্যারো হতে শুরু করবে। আপনার কাছে হঠাৎ করে যদি টাকা আসেও, আপনি নিজেই বিচার করে দেখবেন যে তখন কিন্তু আপনার মাথায় এই ভ্রমণের চিন্তা আসে না। আপনার মাথায় হয়তো সঙ্গে সঙ্গে অন্য কোনো চিন্তা ভাবনা ঠাসে যে সামনের মাসে ইএমআই, ছেলের বা মেয়ের, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো সেক্ষেত্রে তো আপনার সাংসারিক অন্যান্য যে খরচ খরচা সেগুলো কিন্তু মাথার মধ্যে প্রেশার করে। সো তারপরে আর ভেবেচিন্তে বেরোনোই হয় না। সো এইটাকে আলাদা করে প্রায়োরিটি দিন। মানে ভ্রমণ কিন্তু একটা শরীরের বা অঙ্গ প্রত্যঙ্গের, আপনার জীবনের একটা অন্যরকম পার্ট, যেটা
আমরা অনেকেই কিন্তু খেয়াল রাখি না বা একেবারে গুরুত্ব দিই না। বারংবার এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট বা বিনতি, ভ্রমণ করুন, ভ্রমণে নিজের আত্মাকে পুনর্জীবন দান করুন এবং নিজে সর্বদা ভালো থাকুন। সো গাইজ, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই এগিয়ে এসেছি এবং আমার সামনে কিন্তু সেই মানে দেখতে পাচ্ছেন জলাশয়টা। সো ভিউটা একবার আপনাদেরকে দেখিয়ে যাই। এরকম পড়ন্ত বিকেলে মানে এরকম জায়গায় আপনি আসলে আপনার মন মস্তিষ্ক একটা অন্য চিন্তাধারায় পৌঁছে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো সপ্তাহে হোক, মাসে হোক বা বছরে হোক, অন্তত ভ্রমণটা মাস্ট করুন। বছরে করাটা আমি বলবো না, বছর মানে সেটা না করারই মতো, তবে ভ্রমণ করুন, এটাই আমার হচ্ছে কথা। বাই দ্য ওয়ে, এই সম্পূর্ণ জলাশয়ের মধ্যে কিন্তু আপনারা এসে রাইড করতে পারেন। এই ধরনের বোটিং সিস্টেম আছে, তার জন্য এক্সট্রা চার্জ লাগে। দেখুন, সবাই কিন্তু ফটোগ্রাফি বা বিভিন্ন রকম ভিডিও, রিলস এই জায়গাগুলোতে এসে বানায় এবং সত্যি সেটা দেখতে খুব সুন্দরও লাগে। যে দেখুন, এরকম একটা ব্যাকগ্রাউন্ডে যদি থাকে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি পিছনে আপনার ছবির পিছনে থাকে বা আপনার রিলসে থাকে, তো অবশ্যই সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। আমি কিন্তু 4 নম্বর দিয়ে এলাম, তার একটা অন্যরকম কারণ আছে, যে এই ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরেছি বা আপনাদের হয়তো ইকো পার্ক ভ্রমণের একটা অন্যরকম ধারণা দিতে পেরেছি। তার কারণ 4 নম্বর গেট দিয়ে আসলে আপনাদের ফার্স্টে বললাম যে দ্য 7 ওয়ান্ডার্স মানে সেই 7টি আশ্চর্য কিন্তু আপনারা অনায়াসেই একদম দেখতে পারেন খুব কাছ থেকে। বাই দ্য ওয়ে, ও গড, আমরা দেখুন এখান থেকে ভিউটা দেখুন একবার, কি লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও। এবং এ পাশেই আছে সেই সোলার ডোম। মাই গড, এই বিশাল গম্বুজটি কিন্তু আজকে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, তার আগে কিন্তু আমি যে জিনিসটা বারবার দেখাচ্ছি, যেটা আমার অনেক প্রিয়, সেটা হচ্ছে এই সানসেট টাইমটা আমার অত্যন্ত প্রিয়। বাই দ্য ওয়ে, তো গাইজ, এই ডোমে প্রবেশ করার আগে, অর্থাৎ এই গম্বুজের ভেতরটা আপনাদেরকে দেখানোর পূর্বে এন্ট্রি এবং এক্সিটের টাইম কটা থেকে কটা পর্যন্ত সেটাই আপনাদেরকে একটু জানিয়ে রাখি আগে থেকে। সেটা হচ্ছে, আপনি টোটাল সোমবারে তো এই টোটাল ইকো পার্ক বন্ধ থাকে। সো এটাও কিন্তু সোমবারে একদমই কিন্তু খোলা থাকে না, আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কিন্তু খোলা থাকে। তবে সেটা হচ্ছে টাইমটা দুপুর 12টা কিংবা 12:30 থেকে আপনার 6:30, অর্থাৎ এইখানকার যে টিকিট, ভিতরে গিয়ে আপনি যে টিকিট করবেন, সেই টিকিট কাটার যে সময়সীমা সেটুকু বলছি 12:30 থেকে 6:30, এবং 6:30 থেকে আপনার ওরকম 8টা 8:30 মেবি এতক্ষণ পর্যন্ত আপনার কিন্তু এর ভিতরে এক্সপ্লোর করার সুযোগ থাকে। তবে টিকিটটাই কিন্তু লাস্ট কাটার সময়, সেটা হচ্ছে 6:30। এর ভিতরে কি আছে এবং কি কি আশ্চর্য অপেক্ষা করছে, সেগুলো আজকে আপনাদের সামনে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। এখানে একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই যে দেখুন, 100 ফর রোবট ফর হেড, মানে এখানে কিন্তু আপনার যেটা আছে রোবট, অর্থাৎ আপনি যদি রোবটের দ্বারা মানে এই সমস্ত ডোমটা, এর ভিতরটা আর কি যদি ঘুরে দেখতে চান এবং জানতে বুঝতে চান, একটা রোবট দ্বারা, মানে রোবট আপনার সঙ্গে চলবে এবং আপনাকে সমস্ত এর ভিতরকার বিষয়বস্তু বুঝিয়ে দেবে, সেটার জন্য কিন্তু সেই রোবটটিকে ভাড়া করতে গেলে আপনার 100 টাকা দিতে হবে। সো দেখা যাক, চলুন আপনাদেরকে কতটা কি দেখাতে পাচ্ছি। এর ভিতরে যাব, আর বাইরে থেকে দেখতে কিছুটা ঠিক এরকম। কি অসাধারণ আবিষ্কার, মানে টোটাল এই পার্কের সমস্ত অন্যান্য লাইটগুলো কিন্তু কভার করা যায় বা কভার হয়। একটা দুর্দান্ত আবিষ্কার। কারেন্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা সাশ্রয় হচ্ছে এখন। বিশেষ ব্যাপার হচ্ছে, এখানে শিশু ও স্কুল ছাত্রদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ রয়েছে, এবং এটি যে ছাত্রছাত্রী তথা বর্তমান সময়ে প্রতিটি নাগরিকের কাছে কতটা উত্তেজনাপূর্ণ, তা চলুন আস্তে আস্তে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে থাকি। ভিতরে পা রাখতেই বাঁ পাশে রয়েছে টিকিট কাউন্টার, আর ডান দিকে রয়েছে ব্যাগ বা আপনার লাগেজটি রাখার জন্য একটি জায়গা। ব্যাস, তারপর আর কি, টিকিটটা কেটে কাঁচের দরজার প্রথমটা না বুঝতে পেরে ধাক্কা খেয়ে পরে সোজা ঢুকে পড়লাম এই 10 তলা সমান বিশাল ডোমের একেবারে লবিতে। এবং এখানে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ডান দিকে দাঁড়িয়ে মিস্টার এআই রোবট, তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে সে তার সম্বন্ধে এবং তার পাশে অবস্থিত নিশান কোম্পানির এই বিশাল সুদৃশ্য ইলেকট্রিক গাড়িটিকে পরিচয় করালো। হ্যালো, Hello, হাই। welcome to Solar Dome.
This is your smart humanoid assistant. Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. ওকে, এবং তারপর এখানে কর্মরত কিছু গাইডের পরামর্শে এখান থেকে আমি বাঁদিকে এগিয়ে একের পর এক আশ্চর্য উপস্থাপনার সাক্ষী হতে থাকলাম। কি দুর্দান্ত ডিটেলাইজ! সম্পূর্ণ অজানার এই ভবিষ্যতের ডেমো ঘরে আমি পরপর যেন নির্বাক হতে থাকলাম। প্রত্যেকটা জিনিস আমাদের যেমন অবাক করে, ঠিক তেমনি আবার চোখে আঙুল দিয়ে তিরস্কারের অভ্যর্থনায় মাতিয়ে সম্পূর্ণ যাত্রায় একটা আলাদা টান রাখে। এবার বলি, আমার মাথার উপরে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটি হলো সূর্যের রেপ্লিকা বিশেষ, যেটি সাধারণত তৈরি হয়েছে পলিকার্বনেট বা প্লাস্টিক জাতীয় দ্রব্যের সাহায্যে। সম্পূর্ণ হালকা ও একটি টেকসই উপকরণ এটি, যেটা আপনাকে প্রথমেই বিরাট হতাশ করবে বা হতাশা প্রবণ করে তুলবে, এবং নিচের গোলাকার এই এলইডি এর সামনে আপনি নানা রকম বা বিভিন্ন রকম ভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। সো যেটা আপনাদেরকে দেখালাম, রোবটটা কিন্তু কথা বললো। আর ঢুকতেই এই যে নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি, তার ছবি কিন্তু এখানে, বা তার যে স্ট্যাচু সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন হাতে সেই বাল্ব নিয়ে বসে আছে, অসাধারণ। এবং এই যে স্ট্যাচুগুলো একেবারে মানে অরিজিনালি দেখতে পাচ্ছেন, মানে আমি তো অবাক হয়ে গেলাম। আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে, মানে এটা টোটালি এমন একটা সংকেত দেয় বা আমাদেরকে এমন একটা বার্তা দেয় যেটা আগামীটা কি হবে, কি হতে পারে, আগামী দিনের সৌরজগৎ, আমাদের পৃথিবী টোটালি কিন্তু তার একটা ধারণা এখানে আসলে আপনারা পাবেন। বাই দ্য ওয়ে, এইটাই হচ্ছে সেই রোবট যেটা কিনা আমাদের সঙ্গে যাওয়ার কথা, কিন্তু এটা এখন অ্যাভেলেবল নেই। এই যে দেখতে পাচ্ছেন টোটাল যে ডায়াগ্রামটা এই সোলার ডোমের, সেটা কিন্তু এখানে আছে। ঢুকেই একটু ঘুরে যদি দেখাই, এর ভিতরটা ঠিক কিভাবে হয়েছে, এই এরকমই ঠিক, মানে ভিতরটা দেখুন ওই ওরকম ভাবে। মাঝখানে কিন্তু এই যে এপাশে আছে সেই সূর্যের যে এটা আর কি সূর্য আর কি, ওটা টোটালি ওইটা ওখানে আছে। এবং ভিতরকার যে ডায়াগ্রামটা কোথায় কি আছে না আছে, এখানটা আসলে আপনারা একটা আন্দাজ করতে পারবেন। তারপর কিছুটা এগিয়ে আসতেই এমন 6টি টানেলের মধ্য দিয়ে আমাকে যেতে হলো, যেখানে 3D লাইট ও সাউন্ড শো এর মাধ্যমে আমাকে বোঝানো হলো বিভিন্ন প্রকার দূষণের ফলে পরিবেশের ভারসাম্যের কিরূপ বেহাল অবস্থা সেটি। অর্থাৎ জলদূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা প্রভৃতি বিভিন্ন প্রকার দূষণের ফলে পৃথিবীতে পরপর যে কি ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হচ্ছে, আমরা মানুষেরা যেটা করছি সেটি একেবারেই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এখানে। এখানে বলা বাহুল্য যে আমাদেরই ভুলে আমরা তো মরবই, পাশাপাশি আরম্ভ হয়ে গেছে গ্রহের বিভিন্ন স্থানের ভগ্নপ্রায় সেই লীলা, সমস্ত অবলা জীবজন্তু প্রাণ হারিয়ে বিলুপ্তির দিকে। আঠেরোশো 1890, 1920, 1950, 1980 এবং 2010, টোটালি আস্তে আস্তে আমাদের পৃথিবী কিন্তু নীল থেকে লালের দিকে এগোচ্ছে। এই যে এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। দেখতে পাচ্ছেন একদম অরিজিনালি কিন্তু মনে হচ্ছে একটা ছাগলছানা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। এবং এই যে স্ট্যাচুগুলো, মুখগুলো একবার ভালো করে দেখুন, মানে আমি একেবারে সচক্ষে সামনে থেকে দেখছি, একদম অরিজিনাল লাগছে, মানে বোঝা যাচ্ছে না এগুলো এই স্ট্যাচুটার মধ্যে প্রাণ আছে কি নেই। স্কিনগুলো একদম অরিজিনাল লাগছে। সো এখান থেকে আমাদেরকে এবার এগোতে হবে এই দিকটা। এখানে সুন্দর আর্টের একটা, এই যে এইগুলো একটা কিন্তু খারাপ বিষয়, মানে টোটালি এই যে এইটা কোনো হয়তো বাচ্চাদেরই কাজ, বড়রা করলে তো আরো বড় ক্ষতি। সো এইগুলো কিন্তু করবেন না, এইটা বারবারই বলেছে মানে আসার পথে। এবং এই জায়গা থেকে কিন্তু এটা টোটালি একটু উঁচু হতে থাকলো। এরপর 6 তল বিশিষ্ট এই গোলাকার গম্বুজের একের পর এক কক্ষগুলি এভাবে সর্পাকারে ঘুরতে ঘুরতে জানতে পারলাম বিভিন্ন প্রকার শক্তির ব্যবহার ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে। মাঝে মাঝে পরিচয় ঘটছে বিরাজমান এমন কিছু হতাশ করা স্ট্যাচুর সঙ্গে, এছাড়াও ছোট বড় বেশ কয়েকটি অ্যাক্টিভিটিসের সাথেও। এই মূর্তিগুলি বানানো হয়েছে মোম জাতীয় বিশেষ দ্রব্যের সাহায্যে। এগুলো যে কতটা রিয়েলিস্টিক লাগছে সেটা মুখে বা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়।
এখান থেকে এটা একটু বসা যাক। ওয়াও, bike to future, find out how much energy you can produce by cycling for 2 minutes. সো আমি সাইক্লিং করলে যে এনার্জি উৎপন্ন হবে 2 মিনিটে সেটাই কিন্তু দেখার। সো এর যা মানে এই যে সিটের অবস্থাটা, এটা তো কোনো মতেই বসার উপযুক্ত নয়। যাই হোক, আমি আর বসার চেষ্টা করছি না। এভাবে গম্বুজের ভেতরকার বিভিন্ন তল বা কক্ষগুলি পরিদর্শন করতে করতে যেটা বুঝলাম, আগামী প্রজন্মগুলি রক্ষা করতে গেলে যে বিকল্প শক্তিগুলির প্রয়োজন তার এক একটি স্পষ্ট ধারণা কিন্তু আপনারা এই গোটা 6 তলা গম্বুজটি ঘুরে দেখলে বা আসলে বুঝতে পারবেন। এবং শুধু তাই নয়, কিভাবে আমরা আমাদের পৃথিবীটাকে আপনাদের আস্তে আস্তেই দেখাচ্ছিলাম নীল থেকে লালের দিকে এগিয়ে যাচ্ছে সেটি, তাছাড়াও বিভিন্ন প্রকার যে দূষণ দ্বারা আমাদের পৃথিবী আবৃত হচ্ছে তার যে সমস্ত ছবি বা ভিজুয়াল আপনারা আসলে সেটিও এখানে ধারণা নিতে পারবেন। কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়তে চলেছি, একটা অন্যরকম অভিজ্ঞতা। আস্তে আস্তে যখন উপর দিকে উঠছি, মানে এই জায়গাটা টোটালি তো সিঁড়ি নেই, মানে কোনো রকম একদম একটা সমতল, মানে যদিও সমতল তবে আস্তে আস্তে কিন্তু হাইটটা বাড়তে আছে এর উপরে। সো একটু উঠতে উঠতে কিন্তু আপনাদের একটু অন্যরকম ফিল হবে। কারো যদি ডিহাইড্রেশনের প্রবলেম থাকে বা ডিহাইড্রেট ব্যাপারটা যদি ফিল করতে পারেন, তার কারণ এখানে সেটা মাথা ঘোরা বা এরকম ধরনের বমি পাওয়া এই ধরনের এইগুলো কিন্তু হতে পারে, উপসর্গগুলো কিন্তু আসতে পারে। সো আমরা এবার এখান থেকে আরো এগোবো। L2 অর্থাৎ L0 থেকে শুরু করে এই আমি কিন্তু দেখতে পাচ্ছেন L2, এই যে এখানে একটু লেখা আছে, পড়ি। জলবিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো ইনপাউন্ডমেন্ট। এখানে প্রদর্শিত এই যেটা হচ্ছে, এটা হচ্ছে ইনপাউন্ডমেন্ট, সবচেয়ে প্রচলিত একটা পদ্ধতি। মানে এরকম ভাবে এই পদ্ধতিটাই কিন্তু সমস্ত জায়গায় প্রায় দেখা যায় এইভাবে জলবিদ্যুৎ উৎপাদন হতে। যাই হোক, এখান থেকে সেই গার্ডওয়ালটা কিন্তু আর দেওয়া নেই, আস্তে আস্তে আমাদের চলে যেতে হবে এইভাবে। এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে একটু ডিহাইড্রেশনের ব্যাপারটা কিন্তু হচ্ছে। জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র, এই যে টোটাল, এখানেও কিন্তু একটা ডায়াগ্রাম আপনারা আসলে দেখতে পাবেন। প্রত্যেকটা স্ট্যাচু কিন্তু এরকম অরিজিনাল, এবং এর ভিতরে কিন্তু আমাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা কিন্তু এর ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন। বিভিন্ন রকম যে ঝড়ের পূর্বাভাস যখন পাই, ঠিক সেরকমই কিন্তু এরকম একটা চিত্র আমরা দেখতে পাই যে বাতাসের যে গতিবেগ সেটা এইভাবে অনুমান করা হয়। কি সুন্দর লাগছে। ওয়ার্ল্ড লার্জেস্ট উইন্ড ফার্ম, টোটালি এটা একটা ওয়ার্ল্ড লার্জেস্ট উইন্ড ফার্ম। বায়ুচালিত শক্তির বিষয়ে তথ্য এবং ব্যাখ্যা এখানে আসলে এই মেশিনের মাধ্যমে কিন্তু জেনে দেখতে পারবেন। এখানে দেখুন অপশান আছে, এখানে টাইপ অফ উইন্ড টারবাইন, এই ঘরের বিষয়ে এখানে এসে জানতে চাইলে এরকম অপশানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু এইভাবে এখানে লেখা আছে। সোলার ডোম ইজ ইন্ডিয়াস ফার্স্ট রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম ইন ইন্ডিয়া। এবং এইভাবে আপনারা কিন্তু একের পর এক দেখতে পারবেন। হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, অ্যাবাউট সোলার ডোম, হাইড্রো এনার্জি, তারপরে টিডাল এনার্জি, উইন্ড এনার্জি, এরকম বিভিন্ন রকম প্রযুক্তি বা বিষয় কিন্তু আপনারা আসলে এখানে দেখতে পারবেন। আমি এখন কিন্তু সেই গ্লোবের মানে টোটালি এই গম্বুজটার মাঝখানেই আছি। মাঝখানটা কিন্তু এরকম ফ্লোর, এরকম সমান করে কিছুটা উঠে আবার কিছুটা ভিতরে এসে, যে দেখতে পাচ্ছেন ওটা উপর দিয়ে চলে যাচ্ছে 4 সাইড, এবং ভিতরও মানে মাঝখানটা এরকম প্রদর্শনী করা হয়েছে আমাদের জন্য বিভিন্ন রকম। তো চলুন এখান থেকে এখন আমি এবার সামনের দিকে যাব। এইটা সরাসরি হেঁটে আসলে আসা যেত, কিন্তু এর ভিতরটা দেখার জন্য দেখতে পেলেন এক তড়িতের শক্তি, কি সাংঘাতিক জিওথার্মাল শক্তির প্রচলন এখানে কিন্তু পরিষ্কার সব দেওয়া আছে। এর ভিতরটা আসলে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে ভূগর্ভে থাকা জিওথার্মাল এনার্জি মানুষের অভ্যন্তরীণ শক্তির কথা মনে করায়। জিওথার্মাল এনার্জির ক্ষমতা বেশিরভাগ মানুষের কাছে অকল্পনীয়। জিওথার্মাল বিষয়টা কি বা জিওথার্মাল এনার্জি সেটা সম্পর্কে আপনারা টোটাল এই রুমটার মধ্যে আসলে বা হাঁটতে হাঁটতে ঠিক এই ফ্লোরে উঠলে আপনারা জানতে পারবেন।
অর্থাৎ আশা করি আপনারা এতক্ষণে আমার এই ঘুরে দেখাতে কিছুটা ধারণা করতে পেরেছেন যে এমন 2000টিরও বেশি সোলার প্যানেল দিয়ে তৈরি 180 কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে, যেটি কিনা এর অভ্যন্তরীণ তো বটেই, সাথে এই সুবিশাল পার্কের ভিতরকার সমস্ত বিদ্যুৎ সরবরাহতে সক্ষম এমন একটি আবিষ্কার কেনই বা হঠাৎ কলকাতার বুকে হতে গেল। অর্থাৎ যদি একটু খুলে বা আপনাদেরকে ডিটেলসে বোঝাই, তবে লাস্টলি এটি হয়তো দাঁড়াবে যে আগামী প্রজন্মগুলি রক্ষা করতে গেলে যে বিকল্প শক্তিগুলির প্রয়োজন তার এক একটি স্পষ্ট ধারণা কিন্তু আপনারা এই গোটা 6তলা গম্বুজটি ঘুরে দেখলে বা আসলে বুঝতে পারবেন। এবং শুধু তাই নয়, কিভাবে আমরা আমাদের পৃথিবীটাকে আপনাদের আস্তে আস্তেই দেখাচ্ছিলাম নীল থেকে লালের দিকে এগিয়ে যাচ্ছে সেটি, তাছাড়াও বিভিন্ন প্রকার যে দূষণ দ্বারা আমাদের পৃথিবী আবৃত হচ্ছে তার যে সমস্ত ছবি বা ভিজুয়াল আপনারা আসলে সেটিও এখানে ধারণা নিতে পারবেন কি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়তে চলেছি। সো গাইজ, আমরা এখানে স্টিভ জবসকে রেখে এবার মানে আরো উপরের দিকে যাচ্ছি। মানে এতক্ষণ তো আমার মাথাটা এতটা উপরে, কিন্তু মানে একটু জায়গা ছিল। এইবার সেখান থেকে যাচ্ছি আস্তে আস্তে। আমার সাউন্ডটা আপনারা হয়তো পাচ্ছেন, মানে এটা অনেকটাই কিন্তু আমাকে এবার মানে ঠেলতে হচ্ছে। এই যে এতটা উঁচু, যদি একটু বসে দেখি তবে ঠিক এরকমটা, মানে পুরোটাই কিন্তু এরকম আস্তে 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 উঁচু, এবং এইটা টোটালি এরকম গোল হয়ে যাচ্ছে। এবং আমার পুরো হাতটা দেখুন এর গায়ে গায়ে লেগে যাবে এরকম। একদম ওপরে কিন্তু আছে একটা ক্যাফে এরিয়া, মানে ওপরে কিন্তু খাওয়া দাওয়ার জন্য করে আপনারা যেতে পারেন। এবং আস্তে আস্তে ওপরে যত উপরে উঠছি দেখুন নিচটা কেমন লাগছে। ও মাই গড, মানে এটাই কিন্তু লবি। আমরা ঠিক এখান থেকে প্রবেশ করে এইভাবে দেখতে 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 এইভাবে ঘুরে ঘুরে পুরোটা এসছি। টোটালি আমার কিন্তু মানে নিচে তাকাতে মানে এইভাবে একটা সমান জায়গার উপর হেঁটে আসছি, তো মানে সমান হলে কি হবে, এটা আস্তে আস্তে উঁচু। মাথাটা কিন্তু একটু একটু ডিপ ডিপ করছে ব্রেন, মানে মাথার উপরটা আর কি এরকম জায়গায়। এবং আসতেই এই যে দেখতে পাচ্ছেন ছবিটা দেখুন, মানে অবিকল সেরকম বানানো। এবং কার ছবি এবং বা কার স্ট্যাচু এটা আশা করি আপনাদের বলতে হবে না, দেখতেই পাচ্ছেন। ইলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি, মানে টেকনোলজির বাপ, এই যে দাঁড়িয়ে আছে। মানে অনেক বিস্তারিত আপনারা আস্তে আস্তে এই ফ্লোরগুলো ঘাটতে ঘাটতে উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এবং আমি বর্তমানে কিন্তু একদম টপ ফ্লোরে। এখানে দেখুন একটা জিনিস তুলে ধরেছে, বাতাসে আর কি ভাসমান টারবাইন, মানে এটা থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে ভবিষ্যতে। এইবার কিন্তু আমি ঠিক কি বলবো, এইবার এমন একটা অনুভব হচ্ছে যে বিশ্ব বাংলা গেটে গেলে ঠিক যেরকমটা অনুভব, মানে এরকম করে গোল করে যে যে ওদের রেস্টুরেন্টটা আছে যার মধ্যে গোল একটা ব্যাপার। আর এবং বাইরে যে ভিউটা দেখা যায় এর ওপাশে, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এর এপাশে পা দিলে এটা কিন্তু মানে এর ওপাশে যাওয়াটা নিষেধ। মানে এই রুমটায় আসার জন্য কিন্তু আমি এত দূর পর্যন্ত করলাম আর কি। দেখুন এই রোবটের মধ্যে কিন্তু বসে আছে, এবং এইটি হচ্ছে রোবট। হ্যালো, হাই, এক্সকিউজ মি, হ্যান্ডশেক, হ্যালো। ইনি এখন ডেড আছে মেবি। যাই হোক, এই যে এত উপরে আসলাম, আসার পরে অন্তত একটু বসি। আর এর ভিতরটা দেখুন ঠিক এরকম। বেশ অনেকটাই কিন্তু উপরে আসতে হলো। মানে এখানে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গেজেট বা বিভিন্ন এখানে কিছু গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি হতে পারে এগুলো, এই ধরনের এগুলো কিন্তু আছে সেল আইটেম, বুঝতেই পারছেন। এখান থেকে আসলে আপনারা ক্রয় করতে পারেন। এবং এখানে মানে যিনি বিক্রয় করেন আর কি, এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না। প্রতিটা জিনিস কি সুন্দর কিন্তু রাখা আছে, মানে এগুলো অ্যাকচুয়ালি ঘর সাজানোর জন্য একদম উপযুক্ত জিনিস। যাই হোক, এই পাশটা চলে আসবো। দেখুন এখানে দেখুন কত রকম যানবাহন এই ধরনের, মানে আকাশে বাতাসে কিন্তু এই ধরনের যানবাহনগুলো আবিষ্কার হবে ভবিষ্যতে। মানে এমার্জেন্সির ক্ষেত্রে আকাশবাহী যে সমস্ত যানবাহন কতটা আশ্চর্য হতে চলেছে এবং মডার্ন, সেটা
এইখানে আসলে আপনারা ধারণাটা পাবেন। ওয়াও, এইটা দেখতে কিন্তু এত উপরে মানে মানুষ উঠে আসছে। মানে আমি যদি দেখাই একটু ঘুরিয়ে, আগামী দিনের পৃথিবী ঠিক কেমন হবে, এই যে দুর্দান্ত দুর্দান্ত। কিন্তু পলিউশন কিন্তু কমবে না। পলিউশনটাকে কমাতে হলে আমাদেরকে স্টেপ নিতে হবে। যে নির্দেশনাগুলো এখানে আসলে আপনারা দেখতে পাবেন, সেগুলোকে কিন্তু আমাদের মানতে হবে এবং মেনে তবেই আমরা এরকম একটা সবুজ ওয়ার্ল্ড ফিরে পাবো। তা না হলে পরপর ওই যেরকম ফার্স্টে দেখালাম লাল হয়ে যাচ্ছে নীল থেকে, সেরকমই হবে। এই যে ওয়াও, ভিতরটা দেখুন একবার, অসাধারণ অসাধারণ। আপনারা মিস করবেন না, যদি আসেন অবশ্যই কষ্ট করে এই জায়গাটা আসবেন এবং দেখে যাবেন, সত্যি ভালো লাগবে। যে ফিউচারের আমাদের শহরগুলো কিরকম হতে পারে তারই কিন্তু এই আপনাদেরকে একটা নিদর্শন দেখালাম। সো গাইজ, এখন এবার আমাকে বাইরে বার হতে হবে। এই যে সেই লবিতে চলে এসেছি। তো এই ছিল আজকের টোটাল ভিডিও, মানে ইকো পার্কের যে সোলার ডোম অর্থাৎ সৌর গম্বুজ, সেটা সম্পর্কে আপনাকে জানালাম বা দেখালাম। কেমন লাগলো, ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অন্য কাউকে শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।